অঙ্গীকারও কিন্তু বিএনপি এবং তার জোটের যেই সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রবেশের আগেই গণমাধ্যমের কাছে অঙ্গীকার করে গেছেন। একই সাথে আরও বেশ কিছু বিষয় কিন্তু আজ রয়েছে সংসদ ভবনকে কেন্দ্র করে। বাংলাদেশে প্রথমবারের মতো সংসদের দক্ষিণ প্লাজায় যে মন্ত্রী পরিষদ অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের মধ্য দিয়ে যেই সংসদ সদস্যরা নির্বাচিত হলেন এবং এরপর গেল 17 মাসেরও কিছু বেশি সময় ধরে নির্বাচিত সরকারবিহীন যে বাংলাদেশ নির্বাচিত সরকার পেতে যাচ্ছে, সেই সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা কিন্তু শপথ নেবেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং সেই শপথকেও নিরবচ্ছিন্ন নির্বিঘ্নভাবে সম্পন্ন করার জন্য সংসদ সচিবালয় এবং সরকারের বিভিন্ন মহল থেকে সব ধরনের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে এবং এখন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার যে শপথের প্রক্রিয়াটি সেটি বলাই যায় যে আর অল্প কিছু সময়ের ব্যাপার, অর্থাৎ বিকেল 4টায় নির্ধারিত একটি সময় রয়েছে মন্ত্রীদের শপথ গ্রহণের জন্য এবং সেই শপথে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু দেশি বিদেশি প্রায় 1200 অতিথিকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে সংসদের আসার জন্য, এই অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার জন্য। এবং সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যেহেতু বিকেল 4টায় একটি নির্ধারিত সময় ঠিক করা হয়েছে এবং সেই সময়ের আগেই বলা যায় যে আনুমানিক 2টা 2:30টার দিকেই অতিথিরা আসা শুরু করে দেবেন এবং তখন পর্যন্ত এই যে নেতাকর্মীরা সংসদ ভবনের সামনে অবস্থান করছেন এই জায়গাটিকে বলা যায় যে অনেকটাই পরিচ্ছন্ন করার একটি বাধ্যবাধকতাও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর রয়েছে। সব কিছু মিলে একটি লম্বা সময় পর 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে পরে যে সংসদের যে যাত্রা শুরু হচ্ছে আজ থেকে, যে শপথ গ্রহণের মাধ্যমে সংসদ সদস্যরা এই জায়গাতে আজ তাদের জনগণের প্রতিনিধি হিসেবেই তারা যে আসছেন, এর মধ্য দিয়ে পরিবর্তনের বাংলাদেশে আকাঙ্ক্ষা, নতুন আকাঙ্ক্ষা প্রত্যাশার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের দিকেই আসলে আবারও এগিয়ে যাচ্ছেন এই সংসদ সদস্যরা। সব কিছু মিলে সংসদের এই 6 নং প্রবেশপথটি ঘিরে কিন্তু বলা যায় যে বিপুল পরিমাণ নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম অবস্থার মধ্যেই এখনও রয়েছে, কেননা বিএনপি ও তার যে জোটের সংসদ সদস্যরা রয়েছেন তাদের শপথ যেমন অনুষ্ঠিত হবে, এরপরে কিন্তু জামায়াত এনসিপির যে 11 দলীয় জোট, সেই জোটের সদস্যদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই সব শপথ গ্রহণের কার্যক্রমটি এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে যে মন্ত্রীদের শপথ গ্রহণের আগেই আসলে সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে এবং এই সম্পন্ন করার প্রেক্ষিতে কিন্তু যত ধরনের যত মহলের তোড়জোড় রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই দেখা গিয়েছে। তবে এই যে উৎসুক নেতাকর্মী শুভেচ্ছা জানাতে আসে নেতাকর্মীদের যে চাপ, এই প্রবল চাপ সামলে আসলে সবগুলো কার্যক্রম এখানে সম্পন্ন করাটা একটি চ্যালেঞ্জ। যারা সংশ্লিষ্ট আয়োজকদের মধ্যে যারা রয়েছেন, অর্থাৎ সংসদ সচিবালয়, সরকারের সংশ্লিষ্ট মহল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রত্যেকেরই আসলে এক ধরনের তোড়জোড় রয়েছে। তারা 6 নং গেটের অর্থাৎ সংসদে প্রবেশের যেই মণিপাড়া অংশের যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথ থেকে নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত বিএনপির যে নেতা সংসদ সদস্যরা সংসদের ভেতরে প্রবেশ করেছেন তারা বারবারই কিন্তু বলে গেছেন যেই প্রত্যাশার জন্য, যেই প্রত্যাশার লক্ষ্যে এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই প্রত্যাশা এবং লক্ষ্য পূরণে তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ যে সংসদীয় অবস্থান, সংসদীয় এলাকার সেই জায়গাগুলোতে তারা তাদের সর্বোচ্চ প্রয়াস তারা চালিয়ে যাবেন। আমরা ইতিমধ্যে এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীর সদস্যদেরকে তারা কিন্তু সংসদের 6 নং গেটের সামনে থেকে সব ধরনের উৎসুক নেতাকর্মীদের সরিয়ে দেওয়া, অর্থাৎ সড়কের থেকে সরিয়ে দেওয়ার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কেননা এখানে
নেতাকর্মীদের এই উৎসবমুখর পরিবেশের যে অবস্থান, এই ভিড়ের ফলে কিন্তু বলা যায় যে সংসদ সদস্যদের যে গাড়ি, এই গাড়িগুলো প্রবেশে বেগ পেতে হচ্ছে। তাদের অনেককে সংসদ সদস্যকেই কিন্তু পায়ে হেঁটে সংসদের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় মতো উপস্থিত হওয়ার জন্য। এবং এখন পর্যন্ত যে এরপরে অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন যে জোট রয়েছে 213টি আসন নিয়ে যারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, 2/3-এরও বেশি আসনে জয়ী এই যে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, এই জোটের সংসদ সদস্যদের শপথের পরপরই অনুষ্ঠিত হবে জামায়াত এনসিপির যে 11 দলীয় জোট, এই জোটের সংসদ সদস্যদের এবং এই সংসদ সদস্যদেরও কিন্তু সংসদ ভবনে প্রবেশে তাদেরও বেশ বেগ পেতে হচ্ছে। এর ফল হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ, র্যাব এবং আনসার যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই 6 নং ভবনের 6 নং গেটের সামনে থেকে সব নেতাকর্মীকেই সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এই জায়গাটিকে ফাঁকা করে সংসদ সদস্যদের যেই প্রবেশের পথ, এই প্রবেশ পথটিকে নিরবচ্ছিন্ন করারই আসলে প্রয়াস হিসেবেই এটি বলা যায়। কেননা এখন পর্যন্ত বিএনপির সিনিয়র বেশ কয়েকজন নেতাকে অনেকটা বাধ্য হয়ে সংসদের ভেতরে সময় মতো উপস্থিত হওয়ার জন্যই যেতে হয়েছে এবং সেখানে তারা তাদের যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানে কিন্তু তারা যোগ দিয়েছেন। সব মিলে মণিপুরি পাড় অর্থাৎ খামারবাড়ি থেকে রাজধানী বিমান মোড়, এই যে সড়কটি রয়েছে, এই সড়কটি অর্থাৎ সংসদের খেজুর বাগান সংলগ্ন এই সড়কটিতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়ে গেছে সকাল 9টা থেকে এবং সেই যানজট নিরসন করতে না পারলে সংসদ সদস্যদের যে শপথ সেটি যেমন কিছুটা বিঘ্নিত হচ্ছে, পাশাপাশি কিন্তু বিকেল 4টায় মন্ত্রী পরিষদের যে শপথ রয়েছে সেই শপথে যোগ দিতে আসা বিদেশি দেশি যে অতিথিরা রয়েছেন তাদেরকেও কিন্তু প্রবেশ করতে বেশ বেগ পেতে হবে। কেননা যে পরিস্থিতি এখন পর্যন্ত দাঁড়িয়েছে, শপথ শেষ হওয়ার পরে সংসদ সদস্যরা এখন পর্যন্ত যেটি জানা গেছে তারা সংসদের ভেতরেই অবস্থান করবেন। এই লম্বা সময় ধরে যদি নেতাকর্মীরা এই সড়কে অবস্থান করেন তাহলে কিন্তু বিকেল 4টার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করা অনেকটাই সমস্যা হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে ইতিমধ্যেই 6 নং ভবন থেকে 6 নং গেটের সামনে থেকে নেতাকর্মীদেরকে সরিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জামায়াতের এবং এনসিপির নেতৃত্বাধীন যে জোট রয়েছে 11 দলীয় জোট, এই জোটের যে সংসদ সদস্যরা রয়েছেন সেই সংসদ সদস্যরা প্রবেশ করবেন সংসদ ভবনে এবং সেই প্রবেশের জন্য কিন্তু 6 নং গেটে তারা অপেক্ষা করছেন। এখানে যে নেতাকর্মীদের ভিড় রয়েছে সেই ভিড় সরিয়ে দেওয়ার পর নির্বিঘ্নেই তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে এমন একটি পদক্ষেপের অংশ হিসেবে কিন্তু তৎপর দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আমরা আমাদের আরও একজন সহকর্মী কাউসারা কুমু একই সংসদ ভবন এলাকাতেই রয়েছেন, আমরা তার কাছ থেকে তিনি যে অবস্থানে আছেন সেখানকার পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি সবশেষ যিনি বিএনপি নবনির্বাচিত প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য এবং আমরা ইতিমধ্যে দেখছি যে এখন 11 দলীয় জোটের যে নির্বাচিত প্রার্থীরা রয়েছেন তারা একে একে প্রবেশ করছেন। আমরা ইতিমধ্যে দেখেছি কয়েকজন ভেতরে গিয়েছেন এবং অনেকে এখনো পর্যন্ত আসছেন বিএনপির 2 জন, কারণ দেখতে পাচ্ছেন যে চারপাশে আসলে দলীয় নেতা কর্মীদের উচ্ছ্বাস এবং তাদের ভিড়ে কিন্তু যারা মূলত নির্বাচিত হয়েছেন তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না, প্রবেশ করতে কিছুটা কষ্ট হচ্ছে, বিলম্ব হচ্ছে এবং সেই সাথে অনেকেই অনেক দূরেই নিজেদের গাড়ি রেখে হয়তো পায়ে হেঁটে প্রবেশ করছেন। আমরা ইতিমধ্যে যেমন দেখেছিলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তারা কিন্তু পায়ে হেঁটেই অনেক দূর থেকে হেঁটেই সংসদ ভবনে প্রবেশ করেছেন।
এবং এখানে যেহেতু আনুষ্ঠানিকতার পর্ব রয়েছে, বেশ কিছু আনুষ্ঠানিকতার পর্ব রয়েছে। প্রথমেই সংসদ সদস্যরা যারা নতুন নির্বাচিত হয়েছেন তারা সংসদ সদস্য হিসেবে শপথ পড়বেন এবং তারপরেই যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করেছেন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই শপথ অনুষ্ঠানের পরেই তারা যে সরকারি যে সভাকক্ষ আছে সংসদ ভবনের ভেতরে, সেখানে কিন্তু তারা একটি সভা করবেন। কারণ সেখানে তারা মূলত নির্ধারণ করবেন তাদের সংসদীয় নেতা কে হচ্ছেন এবং সংসদীয় নেতা হওয়ার পরেই যে প্রক্রিয়াটি, সেখানে তারা রাষ্ট্রপতির কাছে তাদের একটা সুপারিশ করতে হবে যে এই তাদের দলের নেতা, সংসদীয় দলের নেতা হচ্ছেন তারেক রহমান। যদি তারা তাকে মনোনীত করেন তারপরেই কিন্তু সংসদীয় দলীয় নেতার থেকে তারপরে তারা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন এবং নির্বাচন সেটিও রাষ্ট্রপতির কাছে গিয়েই কিন্তু তাকে এই আহ্বানটি করতে হবে এবং এই আহ্বানে সাড়া দিবেন রাষ্ট্রপতি। আর তারপরেই আসলে তাদের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার পর্ব শেষ হবে। এবং আমরা জানি যে বিকেলে, যেহেতু এর আগে এই শপথের পরে আরেকটি শপথ অনুষ্ঠানের কথা রয়েছে, সেই শপথটি মূলত সংবিধান সংস্কার জুলাই সনদকে বাস্তবায়নকে কেন্দ্র করেই এই পরিষদ গঠন করা হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে আমরা যেটুকু জেনেছি, যারা বিশেষ করে যারা নির্বাচিতরা আসছেন তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম এই শপথে অংশগ্রহণ করছে না এবং এর বিপরীতে আমরা 11 দলীয় জোটের যে নেতাদের দেখেছি, বিশেষ করে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, অর্থাৎ যারা নির্বাচিত হয়েছেন, তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম আমরা যে তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন। তারা বলছেন যে এখন তাহলে শপথ গ্রহণই তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন। অর্থাৎ একটা যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আগে তারা আসলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী কার্যক্রম কিভাবে হবে, কিভাবে সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে এবং কিভাবে করা হবে সেটি নেবেন মূলত। আপনারা জানেন যে 12 তারিখে যে অনুষ্ঠিত হয়ে গেছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আসন, যেহেতু শেরপুর 3 আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় 299টি আসনে মূলত নির্বাচন হয়েছিল এবং দুটি আসন ফলাফল স্থগিত থাকায় এখন 297টি আসনের বিজয়ী প্রার্থীরাই মূলত আজকে সংসদ ভবনে শপথ নেবেন এবং এই 297 জনের মধ্যে আমরা যদি বলি বিপুল সংখ্যাগরিষ্ঠতা বিএনপি এগিয়ে আছে, প্রায় 212টি আসন পেয়েছে বিএনপি এবং তাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থাৎ বিরোধী দল হিসেবে যারা আসবেন 11 দলীয় জোট সংসদে বসছেন, তারা মূলত 77টি আসন পেয়েছেন। আমরা ইতিমধ্যে আপনারা দেখছেন যে এখানে কিন্তু যত সময় যাচ্ছে তত জনসমাগম বাড়ছে, নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনিও এসে প্রবেশ করবেন এবং যেহেতু দলের চেয়ারম্যান প্রবেশ করবেন, সেক্ষেত্রে মানুষের সমাগম বাড়তে আছে, বিশেষ করে দলীয় নেতাকর্মীরা। আমরা দেখছি যে যারা দীর্ঘ সময় হয়তো জেল খেটেছেন, বিভিন্ন মামলার আসামি হয়েছেন, গত তিনবার অর্থাৎ গত 15 থেকে 16 বছর ধরে যারা বিভিন্ন মামলার শিকার হয়েছেন, তারাই মূলত এসেছেন একটা স্বস্তির নিঃশ্বাস নিতে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা আসলে নতুন যে সকলে চাচ্ছেন নতুন একটি বাংলাদেশের প্রত্যাশা এবং জনগণের আকাঙ্ক্ষার যাতে করে প্রতিফলন ঘটে এই সংসদের মধ্য দিয়ে, তারা এমনটি চাচ্ছেন। এবং যারা নতুন নবনির্বাচিতরা যারা প্রবেশ করছেন তারাও বলছেন যে মূলত যে একটি বাংলাদেশ যাতে করে একটি গণতান্ত্রিক ধারাবাহিকতা যাতে রক্ষা করতে পারে এই সংসদের মধ্য দিয়ে, এটি মূলত চাচ্ছেন। এখন ভেতরে যেহেতু শপথ যখনই প্রায় সকলেই এসে উপস্থিত হবেন, ভেতরে প্রবেশ করবেন, তারপরে কিন্তু শপথ অনুষ্ঠানটি পড়াবেন এবং এবারই প্রথমবারের মতো যেহেতু প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াচ্ছেন, সংসদ সদস্যদের শপথ পড়াবেন। এর আগে নিয়ম অনুযায়ী কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকারই পড়ানোর যে বিধান ছিল সংবিধান অনুযায়ী, এবার কিন্তু এটার ব্যত্যয় ঘটেছে। কারণ দেশের নানা প্রেক্ষাপটের কারণে স্পিকার তিনি পদত্যাগ করেছেন এবং একই সাথে ডেপুটি স্পিকার কিন্তু এই মুহূর্তে কারাগারে
রয়েছেন, যার কারণেই এখন যেই পন্থা সেটি সংবিধানের যে তারপরের যে স্টেজ সেই পদক্ষেপ অনুযায়ী কিন্তু প্রধান নির্বাচন কমিশনারই এবার শপথ নেবেন। আমরা আরও দেখছি যে আপনারা দেখছেন যে একে একে আসরে আসছেন। আমরা একটু নতুন যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকেই জানি তারা চাচ্ছেন, তাদের প্রত্যাশা সংসদে এবার কেমন সংসদ এবার আসলে অনেক সুন্দর একটা সংসদ হবে, এবার ভালো হবে এবং ইতিহাসে এর থেকে ভালো সংসদ আর মনে হয় জনগণ দেখবে না ইনশাল্লাহ। অনেক ভালো সংসদ দেখবে এবার মানুষ। শুনছেন যে আসলে সকলেই প্রত্যাশা করছে একটি ভালো সংসদের, যেহেতু বিরোধী দল সরকার দল দুটিই থাকবে এবং এখানে হয়তো যে নতুন নতুন যে আইন প্রণয়নগুলো হবে সেখানে যদি জনগণের বিপক্ষে যায় সেক্ষেত্রেও কথা বলার একটি যে প্ল্যাটফর্ম সেটি হচ্ছে শক্তিশালী হবে বলে মনে করছে, বিশেষ করে যারা এই সংসদের আসনে বসবেন যারা তারা মনে করছেন। এবং আমরা এবারই দেখতে পাচ্ছি দেশে প্রথমবারের মতো যে 297টি আসনে যে জয়লাভ করেছেন প্রার্থীরা, এর মধ্যে কিন্তু 212 জনই একেবারে নতুন সংসদ সদস্য যারা প্রথমবারের মতো এই সংসদ ভবনে এবং এই সংসদে আসীন হবেন এবং তারা আসলে এই জনগণের জন্য এবং সাধারণ মানুষ একই সাথে তরুণ প্রজন্মের জন্য কি করবেন এটিও একটি দেখার বিষয়। তবে অনেকেই বলছেন যে তাদের ইস্তেহার অনুযায়ী যে কমিটমেন্ট অর্থাৎ যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। বিশেষ করে আমাদের দেশে তরুণ শিক্ষিত বেকার সমাজের যে হার, এই হার যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে, সেই হারকে যাতে কমানো যায়, নতুন নতুন যাতে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, শিক্ষিতরা যাতে কোনোভাবে বেকার না থাকেন সেই জায়গাটাতে হাত দিবেন এবং সুশাসন প্রতিষ্ঠায় যে ধরনের অগ্রণী ভূমিকা রাখা দরকার সেই সুশাসন প্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখবেন। তারা বলছেন যে তারা এলাকার উন্নয়নের চেয়েও এবার সবচেয়ে আইনের জায়গাগুলোতে হাত দিবেন, যেই আইনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অব্যাহত থাকবে এবং প্রতিষ্ঠা হবে, কেউ যাতে করে আর ভবিষ্যতেও কেউ কোনোদিন কোনোভাবে স্বৈরাচারী হয়ে না উঠতে পারে, অথবা একই সাথে যাতে করে দেশে দুঃশাসন প্রতিষ্ঠা না হয়, অন্যায় অত্যাচার করে যাতে কারো বিরুদ্ধে একেবারে মামলা মোকদ্দমায় যাতে করে এই করেন। তো এই নানা বিষয় নিয়ে আসলে কথা বলছেন। এখন অপেক্ষার ক্ষণগুলো করে বাইরে নেতাকর্মীরা দীর্ঘ অপেক্ষার মধ্যে রয়েছে এবং এই অপেক্ষার অবসান আসলে শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এবং তারপরেই নতুন যে মন্ত্রী পরিষদ সেই মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমাদের আরেক পাশে রয়েছেন সহকর্মী শাতিলা শারমিন, আমরা চলে যাচ্ছি তার কাছে। যে আসাদ গেট যে গেটটি রয়েছে আসলে সংসদ ভবনের এদিকে, সেই গেটটিতে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী এবং জামায়াতে ইসলামের বিভিন্ন আসনের যারা জয়ী হয়েছেন তারা আসলে এখানে এসেছেন, অর্থাৎ সংসদ সদস্যরা যে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসছেন। আমরা দেখছি যে তারা বেশ দেরিতেই এখান থেকে যাচ্ছেন এবং আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এই যে সংস্কার প্রস্তাবের যে ছায়া সংসদের কথা বলা হচ্ছিল সেখানে যদি স্বাক্ষর না করে বিএনপি তাহলে আসলে 11 দলীয় যে জোট রয়েছে তারা শপথ নেবেন না, এই ধরনের একটি মন্তব্য জামাতের পক্ষ থেকে করা হয়েছে এবং সেই জায়গা থেকে আসলে এক ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে যে পরিস্থিতিতে আসলে এখন পর্যন্ত আমরা যে জায়গাটিতে কথা বলছি সেটি হচ্ছে যে সংসদ ভবনের যে গেটটিতে রয়েছে সেই গেটটিতে আমরা এখন সালাউদ্দিন আহমেদের যে বক্তব্যটি সেই বক্তব্যটি শুনে আসছি। যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম।
আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। আমরা শুনছিলাম সালাউদ্দিন আহমেদ কথা বলছিলেন এবং সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলছিলেন সেটি হচ্ছে ছায়া সংসদ নিয়ে জামাতে ইসলামের পক্ষ থেকে অর্থাৎ 11 দলীয় জোটের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে যে ছায়া সংসদের এই সে যদি বিএনপি স্বাক্ষর না করে তাহলে তারা আসলে সংসদ সদস্য হিসেবে যে শপথ বাক্য পাঠ করানোর যে অনুষ্ঠান সেখানে তারা শপথ বাক্য পাঠ করবেন না। সেখানে একটি ব্যাখ্যা আমরা শুনছিলাম বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাটি সালাউদ্দিন আহমেদ করছিলেন। আমরা দেখেছি যে এর আগে এই সংসদ ভবন এলাকায় যে বিভিন্ন ধরনের আমরা দেখছিলাম জাতীয় সংসদ ভবনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের শপথ পড়ানো হয়েছে এবং কিছু সংসদ সদস্য যারা রয়েছেন জামাত জোটের যারা রয়েছেন তাদের আসলে 12টার দিকে শপথ নেয়ার কথা। এবং এখানে যে বিষয়টি একটু জানানো দরকার সেটি হচ্ছে যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামাত কোনো শপথই নেবে না বলে জানিয়েছে। জামাতের যিনি নায়েবে আমির রয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি এটি জানিয়েছেন এবং আমরা দেখেছি যে এর আগে যেই কথাটি আমরা শুনছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনি যে বিষয়টি বলছিলেন যে তারা আসলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ তারা নেবেন না, যেহেতু বিধান নেই। যখন সংসদে বিধানটি পাশ হবে তারপরে তারা আসলে সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবেন। এর আগে আমরা দেখেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা সংসদ ভবনে এসেছেন, শপথ কক্ষে এসেছেন এবং শপথ কক্ষে তারা শপথ গ্রহণ করেন এবং তাদেরকে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি তাদেরকে শপথ পড়াচ্ছেন। যেহেতু আমরা জানি যে এই যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এর আগে যে সরকার ছিল আমরা জানি যে ডেপুটি স্পিকার তিনি জেলে রয়েছেন এবং যিনি স্পিকার ছিলেন তিনি আসলে পদত্যাগ করেছেন। তারই ভিত্তিতে আমরা দেখেছি যে 3 দিন অতিবাহিত হয়েছে। 3 দিনের মধ্যেই যদি তারা শপথ না পড়ান তাহলে আসলে রাষ্ট্রপতি কর্তৃক কোনো ব্যক্তি বা প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ পড়াবেন সংবিধান অনুযায়ী। সেই 3 দিন অতিক্রম হওয়ার পরে আজ চতুর্থ দিনে আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি সংসদ সদস্য যারা রয়েছেন তাদের শপথ পড়ান এবং শপথ গ্রহণ করেন। আমরা দেখেছি যে যারা নির্বাচিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যারা নির্বাচিত হয়েছে তারা শপথ গ্রহণ করেছেন। 212টি আসনে বিএনপি জোট তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন 212টি আসনে এবং 209টি আসনে আমরা দেখেছি যে বিএনপি থেকে যারা মনোনীত হয়েছিলেন
প্রার্থিতার জন্য তারা আসলে নির্বাচিত হয়েছেন। 209টি আসনে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা আসলে নির্বাচিত হয়েছেন এবং আর 3টি তাদের জোটের শরিক যারা রয়েছেন তারা নির্বাচিত হয়েছেন। এবং এর আগে আমরা দেখেছি যে 77টি আসনে জামাতে ইসলাম বা 11 দলীয় ঐক্যের যে জোট রয়েছে সেই 11 দলীয় ঐক্যের জোটের 77 জন তারা নির্বাচিত হয়েছেন এবং তারা একটু পরেই শপথ নেবেন। তাদেরকে 12টার দিকে শপথের জন্য ডাকা হয়েছে এবং তারা 12টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে তারা যাবেন এবং তারা সেখানে শপথ নেবেন এবং তাদেরকে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আমরা আমাদের সহকর্মীরা সংসদ ভবন এলাকায় রয়েছেন, তারা আমাদেরকে সকাল থেকেই সেই বিষয়গুলো জানাচ্ছিলেন, কখন কারা আসছেন এবং শপথ পড়ানোর কী অবস্থা সবকিছুই তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং যেহেতু দুপুর 12টার দিকে আসার কথা, জামাত নেতৃত্বাধীন 11 দলীয় যে জোট রয়েছে সেই 11 দলীয় জোট থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ পড়ার জন্য আসবেন। আমরা আবারও সংসদ ভবন এলাকায় যেতে চাই, আমাদের সহকর্মীরা সেখানে আছেন। আমরা যেতে চাই আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমুর কাছে। যে এই মুহূর্তে যে এখনো পর্যন্ত কিন্তু যারা নির্বাচিত হয়েছেন প্রতিনিধিরা তারা কিন্তু এখনো ঢুকছেন, এখনো পৌঁছাতে পারেননি। অর্থাৎ যে সংসদ ভবনের যে গেট পর্যন্ত অনেকে এসে পৌঁছাতে পারেননি। বাইরে চারপাশে নেতাকর্মীদের ঢল নেমেছে, দূর দূরান্ত থেকে সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছেন যে তাদের যারা নির্বাচিত হয়েছেন প্রতিনিধিরা শুধুমাত্র তাদের সাথে একটু একবার দেখা করার জন্য এবং হাত মেলানোর জন্য। কেউ বা অপেক্ষা করছেন যে তাদের সামনে দিয়েই হয়তো গাড়িটি অথবা ব্যক্তিটি যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রবেশ করছেন এনসিপির যিনি বিজয়ী প্রার্থী 11 দলীয় জোটের নাহিদ ইসলাম, তিনি তার গাড়িটি প্রবেশ করছেন। অর্থাৎ একে একে কিন্তু সবাই যাচ্ছেন বিভিন্ন প্রোটোকল দিয়ে। এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও করছে, সহযোগিতা করছে যাতে করে সহজেই তারা প্রবেশ করতে পারেন কোনো ধরনের ব্যাঘাত ছাড়াই। তারা সঠিক সময়ে যত পৌঁছাতে পারেন সেই সঠিক সময়টি নির্ধারণের জন্যই নানাভাবে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছে। কিছু পুলিশের পাশাপাশি যারা সেনাবাহিনীও মাঠে নেমেছে এবং তারা সর্বোচ্চটুকু চেষ্টা করছে যাতে করে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না করা হয়। এইভাবে করেই যেহেতু এখনও সকলে না পৌঁছানো পর্যন্ত কিন্তু শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না, অর্থাৎ আরও কিছু সময় আছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপির যারা নির্বাচিত হয়েছেন তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন। এখন যাচ্ছেন হচ্ছে 11 দলীয় জোটের যে প্রার্থীরা, জামাত, এনসিপি সহ যে অন্যান্য তাদের যে ঐক্য জোটের প্রার্থীরা একে একে প্রবেশ করছেন। যেহেতু অনেক লম্বা লাইন দীর্ঘ সারি অতিক্রম সংসদ প্রবেশ করা একটু হয়ে যাচ্ছে। অনেক আমরা দেখেছি যে হেঁটে হেঁটে যখন বিএনপির প্রার্থী নবনির্বাচিতরা যাচ্ছিলেন তারা কিন্তু অনেক দূরেই গাড়ি থেকে নেমে পড়েছেন এবং পায়ে হেঁটে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছেন। তখনও দেখেছি যে তৃণমূলের নেতারা তারা সামিল হওয়ার চেষ্টা করেছে। একটু যদি যাই যে ইতিমধ্যে এখানে একজন প্রার্থী তিনি আসলে অপেক্ষা করছেন সংসদ ভেতরে প্রবেশ করার জন্য। আমরা একটু চলে যাচ্ছি তার কাছে, তারা কেমন সংসদ দেখতে চাচ্ছেন বা কেমন তাদের প্রথম কি হবে কি বলছেন শুনে আসি। প্রত্যাশা এমন একটি সংসদ যে সংসদ সর্ব অবস্থায় জাতীয় স্বার্থের পক্ষে করবে এবং অতীতের মতো জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করবে না। আর এই যে সংসদ সেটা যেন কার্যকরী সংসদ হয়, সেখানে যেন আমরা অর্থবহ আলোচনা করতে পারি, জাতির জন্য গুরুত্বপূর্ণ কিছু করতে পারি। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। শুনছিলেন আসলে তাদের চ্যালেঞ্জের কথা, তাদের প্রত্যাশার কথা, বিশেষ করে যারা নতুন নির্বাচিত সংসদে প্রবেশ করবেন এবং এবার সংসদের কাণ্ডারি হিসেবে যারা থাকবেন। এই মুহূর্তে 297টি আসনে বিজয়ীরা, তারা কিছুক্ষণের মধ্যে হয়তো, যদিও সকাল 10টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, কিন্তু নানা
সংকট, নানা সমস্যার কারণে, বিশেষ করে এত এত জনস্রোত, এই জনস্রোতকে ঠেলে আসলে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করাটা যেমন কঠিন হয়ে পড়েছে, সে সময় কিন্তু সময়েরও ব্যত্যয় ঘটেছে কিছুটা। সেই 10টার অনুষ্ঠান আসলে আদৌ 12টাতেও শুরু করতে পারবে কিনা সেটি নিয়েও একটি সংকট রয়েছে, কারণ তারা ইতিমধ্যে কথা বলার যে চেষ্টা, একটা প্রয়াস, সেই প্রয়াসটিও কিছুটা বিঘ্ন ঘটেছে। আমরা দেখছি যে ইতিমধ্যে যেহেতু ভেতরে প্রবেশ করছে সংসদ ভবনের ভেতরে, এবং সংসদ ভবনে আসলে ভেতরের প্রস্তুতিটা কেমন সেই প্রস্তুতি জানতে আমাদের আরেক সহকর্মী সংসদ ভবনের ভেতরে রয়েছেন, আহমেদ সালেহিন। আমরা একটু সালেহিনের কাছ থেকে যাচ্ছি সবশেষ সেখানকার পরিস্থিতি জানতে। সংসদ ভবনের ভেতরে আছে, যেখানে কিছুক্ষণ আগে বিএনপির যে 209 জন এবং তাদের শরিক সহ 212 জন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারা শপথ নিয়েছেন এবং শপথ নেওয়ার শেষে তারা এমপি হিসেবে নির্বাচিত, এমপি হিসেবে শপথ তারা নিয়েছেন এবং এরপরে কিছুক্ষণের মধ্যে তারা এই বৈঠকে বসেছেন। সংসদীয় দলের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু তারা বসেছেন বিএনপির যারা নির্বাচিত হয়েছেন এবং যারা এমপি হয়েছেন এবং তাদের সঙ্গে শরিক যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা দেখানোর চেষ্টা করব যে সংসদ ভবনের যে ভেতরের অবস্থার চেষ্টা করব ভেতরে দেখানোর জন্য, যেখানে যে প্রবেশ পথ দিয়ে ঢুকেছেন এবং এখান দিয়ে আসলে সংসদ সদস্যরা যারা রয়েছেন তারা বের হয়ে আসবেন এবং সংসদীয় যে দলের যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, যেই বৈঠকে এখন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, জেনেছি তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, যাকে সংসদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে, সংসদীয় এই যে বিএনপির যে সংসদীয় দলের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যেখান থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতের কয়েকজন নেতা, তারা যারা নির্বাচিত হয়েছেন বিএনপির, যারা নির্বাচিত হয়েছেন জামাতের সংসদ হিসেবে, তারা ভিতরে যাচ্ছেন শপথ নেওয়ার জন্য। অর্থাৎ তারা যে জামাত জোটের যে 11 দলীয় জোট যারা রয়েছে, 11 দলীয় জোটের মোট 77 জন তারা শপথ নিতে ভিতরে প্রবেশ করছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেও তারা শপথ নেবেন এবং বিএনপির যারা নির্বাচিত হয়েছেন বিএনপি জোটের, তারা ইতিমধ্যে শপথ নিয়েছেন এবং সংসদীয় দলের তারা বৈঠক করেছেন। দলের বৈঠকটি চলছে, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে। আমরা দেখছিলাম যেখানে জামাতের কয়েকজন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন, তারা ভেতরে হাসনাত আবদুল্লাহরা বা এরকম যারা এনসিপি থেকে নির্বাচিত হয়েছেন, তারা হয়তো ভেতরে প্রবেশ করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করব আবু তাহের, জামাতের সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের, তিনি ভিতরে প্রবেশ করছেন এবং আমরা দেখতে পেয়েছি জামাতে তারা আস্তে আস্তে আসছেন অনেকে এক একে করে এবং তারা ভেতরে প্রবেশ করছেন এবং তারা, আমরা দেখানোর চেষ্টা করছিলাম, তারাও কিছুদিনের মধ্যে শপথ নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন সেই সদস্যরা তারা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করছেন অনেকে। আমরা দেখছি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিও কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি তিনি শপথ নেওয়ার জন্য এসেছেন যারা নির্বাচিত হয়েছেন। এখানে আমরা বলে রাখতে চাই যে বিএনপির যে 212 জন, বিএনপির জোটের যারা 212 জন নির্বাচিত হয়েছেন, তারা এখন ভিতরে শপথ নেওয়া শেষে সংসদীয় দলের যে বৈঠক, সেই বৈঠকে অংশ নিয়েছেন। সেই বৈঠক চলছে, যে বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তাকে সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাদের দলের যারা এমপি হয়েছেন তারা নির্বাচিত করেছেন এবং আজকেই সংসদ থেকে তারা নির্ধারণ করবেন কে প্রধানমন্ত্রী হবেন, কে সংসদের উপনেতা হবেন। সেই বিষয়গুলো মন্ত্রী পরিষদে পাঠানো হবে এবং সে একই সঙ্গে কারা মন্ত্রী হবেন দল থেকে নির্ধারণ করে সেই তাদেরকে মূলত সেই কাগজগুলো, সেই চিঠিগুলো আসলে মন্ত্রী পরিষদে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আমরা সংসদ দেখানোর চেষ্টা করছি, সংসদে আসলে খুব শীঘ্রই বসতে যাচ্ছে কার্যকর সংসদ, যে কার্যকর সংসদে জনগণের পক্ষে কথা বলা হবে, যেখানে জনগণ
তাদের নির্বাচিত নেতাদের দ্বারা দেশ পরিচালনার যে দায়িত্ব তাদেরকে দিয়েছেন, তারা এই সংসদ থেকে সেই দায়িত্ব পালন করবেন। সেই সংসদ আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে ইতিমধ্যে সংসদ সদস্যরা যারা নির্বাচিত হয়েছেন, বিশেষ করে যারা বিএনপি যেই দলটি ক্ষমতায় আসছে বিএনপি এবং তাদের জোট, তারা শপথ শেষে তারা তাদের সরকার গঠন করতে যাচ্ছে এবং আজকে মন্ত্রিপরিষদের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদে যারা থাকবেন তারা শপথ নেবেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সংসদ ভবনের ভিতরে আজকে চলছে যারা নির্বাচিত হয়েছেন সদস্য হিসাবে তাদের শপথ পড়ানো হলো এবং এরপরে এখানে শপথ পড়ানো হবে বিকেল 4টা নাগাদ, যেখানে মন্ত্রিপরিষদের শপথ হবে দক্ষিণ প্লাজার সংসদের। বিশেষ করে বলা যায় যে বিগত 3টি নির্বাচনে জনগণ যে ভোট দিতে পারেননি, সেই ভোটের যে আকাঙ্ক্ষা, যে অপেক্ষা ছিল, সেই অপেক্ষা মানুষের সেটি আজ শেষ হয়েছে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে, যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং সেখানে এবার 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তারা নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে এবং জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তারা যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, সেই নির্বাচনে যে সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন, ভোট দিয়েছেন, প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রার্থী, ভোটার, যারা রয়েছেন সকলের অংশগ্রহণে যে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচনের আকাঙ্ক্ষা, বিগত প্রায় 17 বছরের আকাঙ্ক্ষা অবসান ঘটে সেই নির্বাচনে নির্বাচিত হয়েছে বিএনপি এবং তাদের শরিকরা, তাদের মিত্ররা। 212টি আসনের সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়েছেন, 2/3 বেশি আসনে তারা নির্বাচিত হয়েছেন এবং তারা শপথ গ্রহণ করলেন সংসদ সদস্যরা এবং একই সঙ্গে সরকারের বিরোধী দলও কিন্তু থাকছেন, যারা সেই বিরোধী দলের সদস্যরাও, অর্থাৎ জামাত এবং তাদের 11 দলীয় জোটে যারা শরিক, যারা নির্বাচিত হয়েছে, অর্থাৎ জামাতের 68 এবং তাদের শরিকদের, তাদের মিত্রদের মোট আরও 9টি, সব মিলে 77টি আসনে তারা জয়লাভ করেছে এবং সেই 77 জন এমপি সংসদ সদস্য তারা আজকে শপথ নেবেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি জামাতের আমির প্রবেশ করেছেন, যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আমরা দেখেছি ভেতরে প্রবেশ করেছেন, তারা শপথ নেবেন কিছুক্ষণের মধ্যে এবং তারাও শপথ নেওয়ার পর তাদের সংসদীয় দলের তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। যে বৈঠকে আমরা দেখছিলাম এখানকার যে অবস্থা, যে এই সংসদ ভবনের এখন দেখতে পাচ্ছি যে জামাতের নেতা যারা রয়েছেন তারাও কিন্তু ভিতরে প্রবেশ করছেন তারা শপথ নেওয়ার জন্য। তো এই আসলে সংসদ ভবনের এখনকার যে চিত্র, তারও কিছু তথ্য আমরা জানবো এবং আমাদের কাছে কিছু তথ্য আছে সেগুলো শেয়ার করবো। তার আগে আমরা যাবো, আমাদের সহকর্মী আছেন সংসদ ভবনের বাইরে, যিনি নাজবুস সালেহী, তিনি জানাবেন আমাদের পরবর্তী তথ্যগুলো জানাবেন। জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল জামাত ইসলামের এহসানুল মাহবুব জুবায়ের, তার সঙ্গে কথা হয়েছে ফোনে। তিনি যেটি জানিয়েছেন যে বিএনপির যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বিএনপি জোটের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা যদি সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, অর্থাৎ জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে এবং সংবিধানে সেটি প্রতিস্থাপন করতে যেই বিধানটি ছিল ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, যারা একাধারে এমপি হিসেবে, পার্লামেন্টারিয়ান হিসেবে শপথ নেবেন এবং একাধারে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবেন, সেই শপথও আজকে তাদের নেয়ার কথা এবং পরবর্তী 180 দিনের মধ্যে জুলাই সনদকে তারা সংবিধানে প্রতিস্থাপন করবেন। সেই লক্ষ্যে যেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিদের যেই শপথ নেওয়ার কথা ছিল তারা সেটি নেননি, যে কারণে জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলছেন তাদের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, অর্থাৎ 11 দলীয় ঐক্যজোটের, তারা এখন
এমপি হিসেবেই শপথ নেবেন কিনা সে বিষয়টি নিয়ে তারা এখন দ্বিধাদ্বন্দ্বে আছেন। এবং জামাতের 11 দলীয় জোটের পক্ষ থেকে যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে তারা এখন সংসদ ভবনের একটি কক্ষে মিটিংয়ে মিলিত হয়েছেন, তারা একটি সভা করছেন, বৈঠক করছেন। সেই সভা থেকে আসলে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কিনা সেটি নিয়ে তাদের আলোচনা আছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম যদি তারা যেহেতু সংবিধানে নাই এই কথা বলে বিএনপির এমপিরা সেই শপথ নেননি, তাহলে শুধু যদি জামাতের এমপিরা আবার একাধারে পার্লামেন্টারিয়ান অর্থাৎ এমপি হিসেবে এবং অন্য পাশে তারা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে চান সেই সুযোগ তাদের আছে কিনা, অর্থাৎ বিএনপি শুধুমাত্র একটি শপথ নিয়েছে, জামাত দুটি শপথই নেবে কিনা। এহসানুল মাহবুব জুবায়ের আমাকে জানিয়েছেন, তিনি যেটি বলছেন তারা হচ্ছে যে হয়তো সেই সুযোগটিও তারা নাও নিতে পারেন। অর্থাৎ এখন সেখানে আলোচনা চলছে। সেই জামাতের 11 দলীয় জোটের পক্ষ থেকে যারা নির্বাচিত হয়েছেন সেই সদস্যরা তাদের সম্মিলিত যে সিদ্ধান্ত সেটি তারা হচ্ছে আনুষ্ঠানিকভাবে সংসদ ভবনের মধ্যেই সংবাদ সম্মেলন করে তারা জানিয়ে দিবেন বলে আমাকে জানিয়েছেন। এর আগে জামাতের যে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তার সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি যেটি জানিয়েছিলেন, তিনি শুরুতেই বলেছিলেন যে তারা কোনো ধরনের শপথই আসলে নেবেন না, এটি নায়েবে আমির জানিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি আবার তার সঙ্গে কথা হলো, তিনি বলেছেন যে শপথ নেবে কিনা আলোচনা করার যেহেতু এখনো জায়গা রয়েছে তারা সেই সুযোগটি নিতে চান এবং তারা সেই আলোচনা তাদের সংসদ সদস্যদের ভিতরে এবং 11 দলীয় যে জোট রয়েছে তাদের জোটের যে নেতারা রয়েছেন তাদের সঙ্গে তারা আলাপ আলোচনা করেই সেই সিদ্ধান্তটি নিতে চান। তবে তারা বলছেন যেহেতু জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল জুলাই সনদ বাস্তবায়ন করা এবং দীর্ঘদিন ধরে প্রায় 1 বছরের বেশি সময় ধরে জাতীয় ঐক্যমত্য কমিশন নানা চড়াই উতরাই পেরিয়ে সেই সনদকে আসলে একটি জায়গায় রূপ দিয়েছে এবং সেখানে অনেকগুলো শর্ত আছে যেইগুলো বাস্তবায়ন হলে সংবিধানে সন্নিবেশিত হলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটিকে আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে এবং সেই অনুযায়ী একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে উঠবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং তারা বলছেন যে বিএনপির এই ধরনের সিদ্ধান্তে তারা আসলে হতবাক হয়েছেন, কারণ যদি আজকে থেকেই বিএনপির যারা পার্লামেন্টারিয়ান যারা শুধু এমপি হিসেবে শপথ নিলেন তারা যদি শুধুমাত্র এমপি হিসেবে শপথ নেন, যদি তারা সংবিধান সংস্কার যদি তারা সংস্কার পরিষদের শপথ হিসেবে তারা সদস্য হিসেবে না নেন তাহলে পারে হচ্ছে তারা হচ্ছে এই জুলাই সনদের যে কতটুকু বাস্তবায়ন হবে এবং সেই আকাঙ্ক্ষা কতটুকু মানে পূর্ণতা লাভ করবে সে বিষয়ে তারা প্রশ্ন রেখেছেন। এই মুহূর্তে 11 দলীয় ঐক্যজোটের অন্যতম শরিক দল এনসিপি থেকে যে 6 জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবারের নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারা আসলে ইতিমধ্যেই সংসদ ভবনে প্রবেশ করছেন। এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আছে, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আছে এবং আপনি জানেন যে সদস্য সচিব আখতার হোসেন সহ তাদের মোট 6 জন সদস্য এবার পার্লামেন্টের নির্বাচনে তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা এখন জাতীয় সংসদ ভবনে যেই জায়গাটিতে আসলে শপথ গ্রহণের কার্যক্রম একটু আগে শেষ হয়েছে তারা সেখানে প্রবেশ করছেন। তবে দলের যিনি 11 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, যিনি নির্বাচন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রচারণা থেকে শুরু করে নির্বাচনকালীন বিভিন্ন সময় গণমাধ্যমে কথা বলেছিলেন এবং 11 দলীয় ঐক্যজোটের মনোভাব এবং 11 দলীয় ঐক্যজোটের কথা যিনি গণমাধ্যমে তুলে ধরেছেন সেই এহসানুল মাহবুব জুবায়ের, যিনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, তার সঙ্গে আমার কথা হয়েছে 2 দফায়। তিনি আসলে প্রথম দিকে জানিয়েছিলেন যে বিএনপি যদি তাদের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ না নেয় তাহলে তো আসলে জুলাই সনদ বাস্তবায়নই হবে না, সেই প্রক্রিয়াটা শুরুতেই বাধাগ্রস্ত হলো। সুতরাং তারা শপথ এমপি হিসেবে নেবেন কিনা তারা সন্দিহান আছে এবং তারা নেবেন না বলে প্রথমে জানিয়েছিলেন। পরে যখন আবার এহসানুল মাহবুব জুবায়েরের সঙ্গে আমার আবার কথা হয়েছে তিনি জানিয়েছেন যেহেতু আলাপ আলোচনা করার সুযোগ রয়েছে তারা সেই আলাপ আলোচনার সুযোগটি নিতে চান। বিএনপির যেই আজকে তিনি বলছেন যদি এইভাবে তারা জুলাই সনদের বাস্তবায়ন করার জন্য যেই পার্লামেন্টারিয়ানদের কাজ করার কথা, যে সংসদ সদস্যদের কাজ করার কথা, সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা, এটি যদি তারা না নিয়ে থাকে তাহলে তো জুলাই যেই কারণে
অভ্যুত্থান ঘটেছিল, যেই কারণে জুলাই সনদকে তৈরি করা হলো, অথবা জাতীয় ঐক্যমত্য কমিশন 1 বছরেরও দীর্ঘ সময় ধরে সমস্ত রাজনৈতিক দলগুলো যতদিন ধরে তারা আসলে আলাপ আলোচনা চালিয়ে গেছে, নোট অফ ডিসেন্ট ছিল, তর্ক ছিল, যুক্তি ছিল, পাল্টা যুক্তি ছিল, সবকিছু মিলিয়ে দীর্ঘ সময় তারা আসলে ব্যয় করেছেন। তারা বলছেন সেটি আসলে ব্যর্থতায় পর্যবেসিত হবে এবং যেই সমস্ত কারণে জুলাই অভ্যুত্থান ঘটেছিল সেই আকাঙ্ক্ষা আসলে পূরণ হবে না। ইতিমধ্যেই কিন্তু জামাতের পক্ষ থেকে এই ধরনের কনসার্ন বা এই ধরনের উদ্বেগ তারা জানিয়েছেন এবং ইতিমধ্যেই জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আসলে তারা 11 দলীয় জোটের যেই সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের সঙ্গে তারা এখন আলাপ আলোচনা করে আনুষ্ঠানিকভাবে তারা একটি ব্রিফিং করে জানাবেন যে তারা আসলে শপথ নিচ্ছেন কি নিবেন না। এই ছিল আমার কাছে সর্বশেষ। সংসদ ভবনের অন্য প্রান্তে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু, বাকি খবর জানতে যাব তার কাছে। কুমু। যে এখনো একে একে একটা করে গাড়ি প্রবেশ করছে, অর্থাৎ একজন একজন করে যারা নির্বাচিত হয়েছেন প্রতিনিধি, তারা শপথ গ্রহণের জন্য, অর্থাৎ সংসদ সদস্য হিসেবে যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের জন্য মূলত আসছেন এবং এখনো পর্যন্ত কিন্তু 297 জন সকলেই পৌঁছাতে পারেননি, সকলেই এসে প্রবেশ করতে পারেননি। সব বিষয়গুলো নিয়ে অপেক্ষা চলছে যে সকলে এসে প্রবেশ করলেই তারপরে আসলে শপথ গ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেবে। আপনারা জানেন যে এখন পর্যন্ত কিন্তু তারেক রহমানও এসে পৌঁছাতে পারেননি, অর্থাৎ বিএনপি যিনি চেয়ারম্যান তিনিও এসে পৌঁছাতে পারেননি, যিনি হয়তো সরকার দলীয় স্থানে যারা থাকবেন সংসদে, অর্থাৎ এবং সংসদের যিনি নেতা হবেন প্রধান দলীয় নেতা, তিনিও কিন্তু এখনো এসে পৌঁছাতে পারেননি। আপনারা দেখছেন যে একটা করে গাড়ি প্রবেশ করছে এবং সেখানে সংসদ ভবনের ভেতরে সেই সংখ্যাটুকুও কিন্তু বাড়ছে, অর্থাৎ যে একটা আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতা পর্ব শেষ হলেই কিন্তু যে দেশের যে একটা নতুন যে রাষ্ট্র কাঠামো সেটি নতুনভাবে আবার পরিচালিত হবে এবং প্রথমে শপথ নেবেন এই 297 জন নির্বাচিত প্রার্থী এবং এর পরবর্তীতে একটি বিষয় নিয়ে যেহেতু আলোচনা চলছিল জুলাই সনদকে কেন্দ্র করে, যে সংবিধান সংস্কার যে পরিষদ, সেই পরিষদের শপথ গ্রহণ করারও কথা ছিল এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও বিএনপি যেহেতু এখানে দ্বিমত পোষণ করেছে, অর্থাৎ তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান না, সেক্ষেত্রে আমরা 11 দলীয় জোটের যারা নির্বাচিত রয়েছেন প্রার্থী রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তারা এইটাকে কিভাবে দেখছেন। তারা বলছেন এটি জুলাই সনদ বাস্তবায়নে ব্যাঘাত ঘটাবে, এটি তারা বলছেন যে একদিনও যাতে করে বিলম্ব না করা হয় সেই বিষয়টি নিশ্চিত করতে বলেন। তারপরেও তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু বিএনপি বলেই দিয়েছে যে তারা আসলে এই শপথ অনুষ্ঠান অংশগ্রহণ করছেন না, সেক্ষেত্রে 11 দলীয় জোটের অবস্থান কী হবে। 11 দলীয় জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে মিটিং করবেন এবং তারা বৈঠক করেই সংসদ ভবনের ভেতরে তাদের যে সদস্য রয়েছেন বিশেষ করে 77 জন মিলে তারা একটি বৈঠকের মাধ্যমে আসলে তখনই সিদ্ধান্ত নেবেন যে তাদের সিদ্ধান্তে কি আসছে, তারা আসলে মূল যে সংসদ সদস্যের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটিতেই অংশগ্রহণ করবেন কিনা এবং তাদের পদক্ষেপ কী থাকবে সেটি কিন্তু তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। তারা সিদ্ধান্ত নেবেন তাদের বৈঠকটির পরেই। আমরা ইতিমধ্যে দেখেছি যে এবারই দেশে প্রথমবারের মতো দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে হয়তো আজই শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং দীর্ঘ 17 বছর পর তিনি নির্বাসিত জীবনের পরে কিন্তু তিনি বাংলাদেশে ফিরে এসেছেন এবং আমরা আরও একটি বিষয় লক্ষ্য করেছিলাম যে যখন মূলত সবাই ভোটার হয়ে গেছেন, এই দেশের নাগরিক হয়ে গেছেন, তখনও পর্যন্ত কিন্তু তফসিল হওয়ার পরবর্তীতে এসে যে সংবিধানের যে বিশেষ আইন, সেই আইনের আলোকেই কিন্তু তাকে নাগরিকত্ব নিতে হয়েছে, অর্থাৎ ভোটার তালিকায় তার নাম যুক্ত করতে হয়েছে। কমিশনের কাছে আবেদনের মাধ্যমে তারা সেই আবেদন করেছিল এবং এই আবেদনের মাধ্যমে এদেশের যে নাগরিকত্ব অর্জন, সেই নাগরিকত্ব অর্জন করেছিলেন তারেক রহমান এবং তারপরে আমরা দেখেছি যে ইতিমধ্যে তিনি গতকালকেও
দুটো আসন 12 তারিখে যে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন, সেই নির্বাচনে যে দুটো আসন থেকে নির্বাচিত হন, সেটি বগুড়া 6 এবং ঢাকা 17 আসন থেকে। এবং যেহেতু শপথ নেওয়ার আগে কোনো ব্যক্তি একাধিক আসনে শপথ গ্রহণ করতে পারবেন না, অর্থাৎ একাধিক আসনে সংসদ সদস্য হিসেবে থাকতে পারবেন না, সেক্ষেত্রে গতকালকেই কিন্তু তাকে নির্বাচন কমিশনের কাছে একটা চিঠি দিয়ে জানাতে হয়েছে যে তিনি বগুড়া 6 আসনে সেই পদটি ছেড়ে দিলেন এবং 17 আসন থেকেই তিনি মূলত সংসদ সদস্য হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ সেই আসনটিও কিন্তু নির্বাচন কমিশন গতকাল শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে এবং পরবর্তীতে এই আসনের জন্য পরবর্তীতে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন যখন সিদ্ধান্ত দিবেন যে বগুড়া 6 আসনে কখন নির্বাচন দিবেন, তারপরে এই আসনে নতুন করে আবার নির্বাচন দিয়ে নতুন একজন সংসদ সদস্য নির্বাচিত করতে হবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে একটি চলমান প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু নানা ধারাবাহিকতার মধ্য দিয়েই এগিয়ে যেতে হয় এবং এটিও এবারেও সেটি ঘটছে। যদিও সকাল 10টায় শপথ নেওয়ার কথা ছিল নির্বাচিত প্রতিনিধিদের, কিন্তু অনেক বিলম্ব হওয়ার কারণে, যেই কারণটিতে সেখানে যে দীর্ঘদিন অপেক্ষার পর যে মানুষের একটি যে জন আকাঙ্ক্ষার যে একটি প্রতিফলন ঘটেছে এই ভোটের মাধ্যমে, যেহেতু তারা বলা হচ্ছে, সেক্ষেত্রে সারা দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিরা এসেছেন, নেতাকর্মীরা এসেছেন বিভিন্ন দলের, সেই দলের নেতাকর্মীদের মধ্য দিয়েই কিন্তু তারা এই দলীয় নেতাকর্মীদের কারণে ভিড় জমেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে আসলে সকলে আসছেন, এসে একে একে আসলে এখনো প্রবেশ করছেন। আপনারা দেখছেন যে আমাদের কিন্তু বিভিন্ন সংসদ ভবনের সামনে থেকে আপনারা দেখছেন যে এনসিপির যিনি আরেকজন সদস্য, তিনি হচ্ছে আক্তার আহমেদ, তিনিও কিন্তু এসে প্রবেশ করছেন, যে আপনারা দেখছেন। অর্থাৎ মানে একে একে প্রবেশ করছে, এখনো পর্যন্ত শেষ হয়নি এটি। এই প্রবেশ পথ কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সংসদ ভবনের ভেতরে, আসলে ভেতরে কি হচ্ছে এবং 11 দলীয় জোটের সিদ্ধান্ত এবং যারা ইতিমধ্যে পৌঁছেছেন সংসদ ভবনের ভেতরে তাদের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আহমেদ সালেহীন। আমরা চলে যাচ্ছি তার কাছে। যে সংসদ ভবনের যে শপথ নেওয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ইতিমধ্যে তারা এখন বিএনপির যারা সংসদ সদস্য যারা রয়েছেন, বিএনপি এবং তার শরিকদের, তারা সেই শপথ নেওয়ার পরে এখন তাদের সংসদীয় দলের যে বৈঠক সেটা চলছে এবং সেই বৈঠকের পরে তারা ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদের নেতা হিসাবে তারা নির্বাচিত করেছেন। এবং আমরা দেখেছি যে প্রথম একজন সংসদ সদস্য যিনি শপথ নিয়ে বাইরে এসেছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, জয়নুল আবদিন ফারুক, যিনি এর আগে বিরোধী দলের চিফ হুইপ ছিলেন এই সংসদেরই, এবং তিনি আজকে জানিয়েছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল সংসদের নেতা কে হয়েছেন, তিনি বলছেন সর্বসম্মতিক্রমে সংসদীয় দলীয় নেতা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং আমরা জিজ্ঞেস করছিলাম প্রধানমন্ত্রী নির্বাচনের বা নির্বাচিত করার বিষয়ে আপনার সংসদীয় কমিটি কী সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বলেছেন যে সংসদের উপনেতা যিনি যখন নির্বাচিত হন তার বাই ডিফল্ট তিনি তারেক রহমানই তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন, প্রধানমন্ত্রী হিসাবে সিদ্ধান্ত হয়েছে এবং তাকেই আজকে প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন বিকেল 4টায় এবং তার সঙ্গে তার মন্ত্রিপরিষদের সদস্য যারা রয়েছেন, তাদেরকে যারা মন্ত্রিপরিষদের ঠাঁই দেওয়া হচ্ছে বিএনপির যারা রয়েছেন তাদেরকে আজকে শপথ নেবেন বিকেল 4টায় এবং এটি হবে সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজায়, যেখানে সব কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেখানে তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী হিসাবে এবং তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। সেই মন্ত্রিপরিষদের শপথ হিসাবে আমরা যতদূর জানতে পেরেছি সেখানে জানা গেছে যে হয়তো আকারে ছোট হতে পারে, তবে এখনই সেই শপথ তারা নিতে চান, বিকেল 4টায় আজকে হবে এবং এরপরে সরকার গঠন যে প্রক্রিয়াটি সেটি কিন্তু সম্পন্ন হবে। একই সঙ্গে সরকারের যে বিরোধী দল যারা রয়েছেন অর্থাৎ আমির খসরু বেরোচ্ছেন, আমরা দেখা যাচ্ছে আমির খসরু বেরোচ্ছেন বিএনপি কমিটির সদস্য, তার সাথে কথা বলার চেষ্টা করব আমরা। আমির খসরু তিনি বেরিয়ে আসছেন, আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি বেরিয়ে আসছেন, তার সঙ্গে চেষ্টা
আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন সংসদ ভবনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণ করেছেন এবং এনসিপি ও জামাত থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা 12টার দিকে শপথ গ্রহণ করবেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নেয় এনসিপির নির্বাচিত ও জামাত থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন। গতকাল থেকে এটি নিয়ে একটি ধোঁয়াশা ছিল, সেই ধোঁয়াশা এখন পর্যন্ত কাটেনি, যেহেতু আর অল্প কিছুক্ষণ পরেই দুপুর 12টায় তাদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা বিএনপি এবং জামাত জোটের যারা রয়েছেন 11 দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যদের। তারা যেহেতু 12টার দিকে তাদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা, সেই হিসেবে আসলে ধোঁয়াশাটা হয়তো কেটে যাবে অল্প কিছুক্ষণ পরেই। এর আগে আমরা দেখেছি সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি সংসদের দলনেতা হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন, আমরা সেটি দেখেছি। এবং এর আগে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যারা বিএনপির 212 জন, বিএনপি জোটের 212 জন আসলে তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তারা সংসদ ভবনের শপথ কক্ষে যে শপথ গ্রহণ করেন এবং তাদেরকে শপথ পড়ান সহকর্মী তাদেরকে শপথ করান। আসলে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং আমাদের সহকর্মী যারা রয়েছেন তারা সংসদ ভবন এলাকায় রয়েছেন, তারা আমাদেরকে অবশ্যই সবশেষ তথ্য আপনাদেরকে জানাবে। আমরা টানা একেবারে বুলেটিনে রয়েছি, সেই বুলেটিনে আপনারা সঙ্গে থাকুন। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন।